মাননীয় স্যার, পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে বিপুলভাবে জয়যুক্ত করেছেন। এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। ইংরেজিতে একটা কথা রয়েছে স্যার, হাম্বেল ইন ভিক্টরি, গ্রেসিয়াস ইন ডিফিট। আমি যদি এখানে দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে বলি যে আমরা হারিনি, আমরা জিতেছি, তাহলে এই যে কথাটা যে হাম্বেল ইন ভিক্টরি, গ্রেসিয়াস ইন ডিফিট, এটা ব্যর্থ হয়ে যায়। স্বাভাবিকভাবে আমরা বিরোধী দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মানুষের রায়ে যারা বিপুলভাবে নির্বাচিত হয়েছেন তাদের অভিনন্দন জানাই, কারণ পশ্চিমবঙ্গের মানুষ তাদের পক্ষে রায় দিয়েছেন। এখন স্যার, দুর্ভাগ্যজনকভাবে আমি এটা সমর্থন করি না, এই কারণেই বলছি, যখন মাননীয় রাজ্যপাল, এটা তো একটা ধারাবাহিকতা, বিধানসভা একটা ধারাবাহিকতা, সরকারে এবং পশ্চিমবঙ্গের এই বিধানসভা এটা বহু পুরনো। টাউন হলে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল, সেই সময় থেকে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল, সেই ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের আমল থেকে আমাদের এই বিধানসভা, পরবর্তীকালে তার যে ধারাবাহিকতা, রাজ্যপাল গত সরকার, আমাদের যে সরকার, সেই সরকারের আমলে যখন রাজ্যপালকে জয় বাংলা বলতে বাধ্য করা হয়েছিল, সেটা যেমন ঠিক ছিল না, তেমনি একইভাবে ভয় আউট ভরসা ইন, এটাও একটা রাজনৈতিক স্লোগান। এটা স্যার কাম্য নয়। আমি সরকারকে এই কারণে ধন্যবাদ জানাবো যে আমাকে অন্তত সরকার হাউসের মধ্যে বলেননি যে 10 বছর মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকতে হবে। এই কারণে আমি সরকারের কাছে কৃতজ্ঞ। কিন্তু এই যে মুখে 10 বছর লিউকোপ্লাস্ট লাগাতে হবে না, আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, এটা যেন শুধু সদনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, এটা যাতে একেবারে গ্রাউন্ড জিরো অবধি, যাতে কোনো বিরোধী রাজনৈতিক কর্মী হতে পারেন, তাকে যেন মুখে লিউকোপ্লাস্ট না লাগাতে হয়, তিনি তার বক্তব্য রাখবেন, সরকার এটা নিশ্চিত করবে। এবং এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে কথা কম কাজ বেশি, আমরা এটাকে সমর্থন করি। বাট যেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই কথাটা মনে হচ্ছে তার সমস্ত সহকর্মী এই একই কথাই বিশ্বাস করছেন না। ইট সিমস that the entire cabinet, a majority of the cabinet, or maybe some people in the cabinet may not be in resonance with the spirit of the honorable chief minister. Sir, ground zero বাস্তবতা কি স্যার? গ্রাউন্ড জিরোতে স্যার ক্যাঙ্গারু কোর্ট, খাপ পঞ্চায়েত, যারা দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতি করেছেন, যারা অপরাধে অভিযুক্ত, তদন্ত হোক স্যার, কোনো সমস্যা নেই। ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে তারও স্যার তদন্ত হোক, কোনো সমস্যা নেই। কিন্তু যারা কোনো কিছু করেননি তাদের মিথ্যা মামলা কেন স্যার দেওয়া হবে? আমি সরকারকে অনুরোধ করতে চাই, যারা কোনো কিছু করেননি, নিরপরাধ, যাদের কোনো দোষ নেই, যারা অপরাধ করেছেন, এই অপরাধীদের জন্য যারা অপরাধ করেননি তাদের যেন পিনালাইজ করা না হয়। বিভিন্ন জায়গায় গ্রাউন্ড জিরোতে স্যার সর্বত্র না হলেও জরিমানা চলছে স্যার। এখন মানুষ তো আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন কারণ আমাদের বহু জায়গায় এই ধরনের ঘটনা ছিল। তাহলে সেই ধারাবাহিকতা, আপনারা এত বড় ম্যান্ডেট পেয়েছেন, সেই ধারাবাহিকতা আপনারা কেন চালাবেন? যারা জরিমানা নিচ্ছেন, আমি তথ্য দেবো আলাদা করে, অ্যাসেম্বলি ধরে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনার মাধ্যমে স্যার অনুরোধ জানাবো, যারা এই জরিমানা নিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। স্যার, এই যে এত হিউজ ম্যান্ডেট, গভর্নমেন্টের পক্ষে এত হিউজ ম্যান্ডেট, মমতা ব্যানার্জির সরকার ডেফিনেটলি কিছু কাজ করেছিলেন মানুষের জন্য, কিন্তু একজন ভুইফোর মাফিয়া, সেই ভুইফোর মাফিয়ার সীমাহীন ঔদ্ধত্য এবং দুর্নীতির যে নেটওয়ার্ক, সীমাহীন ঔদ্ধত্য এবং এবং দুর্নীতির যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের ফলে মানুষের নাবিশ্বাস উঠে যাওয়ার খেসারত আমাদের দিতে হচ্ছে। অস্বীকার করবার কোনো জায়গা নেই স্যার। এই চার্টার্ড ফ্লাইট খ্যাত মাফিয়া এবং তার সার্কেল অফ ইভিলের কৃতকর্মের দায় যেন সাধারণ নিরপরাধ তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর না পড়ে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে নিশ্চিত করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেস করেন, যিনি বিজেপি করেন, যিনি সিপিআইএম করেন, যিনি কংগ্রেস করেন, সবার মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবে এটা নিশ্চিত করা প্রয়োজন, আমরা সেটা মনে করি। এই কর্মীদের যাতে ভুগতে না হয়, এই নিরপরাধ কর্মীরা যাতে না ভোগেন, এটা নিশ্চিত করা দরকার। স্যার, রাজ্যের নানা জায়গায় স্যার হকার উচ্ছেদ চলছে, স্টেশনে স্টেশনে দক্ষযজ্ঞ চলছে, বুলডোজার এনে মারিয়ে দেওয়া হচ্ছে নিম্নবিত্ত কিছু মানুষের রুজি চালানোর অবলম্বন। উচ্ছেদ হবে খবর পেয়ে
দোকানের মালপত্র বার করে নিয়ে যেতে যেতে মানুষের কান্না চোখে পড়ছে। আবার এটাও অস্বীকার করার জায়গা নেই, কিছু মানুষ তারা হচ্ছে উল্লসিত হচ্ছেন, তাদের উল্লাসও চোখে পড়ছে। এক কথায় স্যার, দুটোই অসহনীয়। কেন্দ্র এবং রাজ্য অধিষ্ঠিত বর্তমান সরকারের অবস্থান হলো দখলদারি চলবে না। কারেক্ট স্যার, রাস্তাকে পথচারী এবং যান চলাচলের উপযোগী রাখতে হবে, এটা চাওয়ার মধ্যে অস্বাভাবিক কিছু নেই। পুনর্বাসন ছাড়া উচ্ছেদের বিরোধিতা করলে স্যার পাকিস্তানি এই কথা শুনতে হওয়াটা কাম্য নয় স্যার। নানান আরো চোখাচোখা বিশ্লেষণে বিদ্ধ করা হচ্ছে। আমাদের দেশের আইনে পথবিক্রেতাদের পসরা নিয়ে বসা বেআইনি নয়। কেন্দ্রীয় আইন স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডিং অ্যাক্ট 2014 অনুযায়ী হকার বা পথবিক্রেতাদের বিষয়টি নিয়ন্ত্রিত হয়। সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছিলেন, পথে বসে পণ্য বিক্রি বৈধ পেশা এবং নাগরিকদের অধিকারের মধ্যে পড়ে। কোনো অধিকারী যেমন নিঃশর্ত হয় না, এক্ষেত্রেও তাই। এই পেশার জন্য অন্যের সার্বিক অসুবিধা করা যাবে না, শর্ত এটা রয়েছে। আমাদের দেশে যেটা হয় স্যার, আইন থাকে অনেক সময় কাগজে কলমে, আর কারবার চলে মর্জি মতো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে নিউ মার্কেট, রাজাবাজার বা মেটিয়াবুরুজ রাস্তা জুড়ে বিক্রেতা যা পরিস্থিতি, একটা বাইক যাওয়ারও রাস্তা নেই, কিভাবে চলতে দেওয়া যাবে এই জিনিস? এটার মধ্যে কোনো ভুল নেই স্যার। রাস্তা বন্ধ করে ডালা নিয়ে যারা যত্রতত্র বসে পড়েন, তারা পথবিক্রেতাদের জন্য নির্দিষ্ট অধিকারের সীমা ছাড়িয়েছেন। তবে মুশকিল, বিপদটা অন্য জায়গায়। কলকাতার মানচিত্র এবং পথচিত্রের সঙ্গে যারা পরিচিত তারা জানেন, নিউ মার্কেট, রাজাবাজার, মেটিয়াবুরুজে যদি এই গোটা বিষয়টা সীমাবদ্ধ থাকে, এর মধ্যে যদি বড় বাজার আর ক্যানিং স্ট্রিট না পড়ে, তাহলে এই এলাকার কথাগুলো না বললে বিষয়ের মধ্যে একটা ধর্মীয় অনুষঙ্গ গুলিয়ে দেওয়া হয়, তাতে রাজনীতির রুটি শাকা যায়, সমস্যার সমাধান হয় না। অবৈধ নির্মাণ ও ব্যবসার মগের মুলুক শুধু রাজাবাজার বা মেটিয়াবুরুজে নেই, বড় বাজারেও আছে, এবং আইন সকলের জন্য সমান। এই নীতি আমি আপনার মাধ্যমে অনুরোধ করব, সরকার যাতে এই নীতি নিয়ে এগিয়ে যান। স্যার, একটা কথা বলার, বিশেষ করে এই পরিস্থিতিতে আমি কলোনির মানুষ স্যার, যাদবপুর স্টেশনের পাশে আমার বাড়ি। তো রেল যাত্রার যে অভিজ্ঞতা, রেল একটা পাবলিক ট্রান্সপোর্ট, মোস্ট ইম্পর্টেন্ট পাবলিক ট্রান্সপোর্ট, যেখানে স্বল্প দূরত্বেও স্যার টোটোর ন্যূনতম ভাড়া 10 টাকা, লোকাল ট্রেনে ন্যূনতম 5 টাকায় যাত্রা করা যায়, 10 টাকায় অনেক দূর অব্দি যাওয়া যায়। এই যাত্রাপথে অল্প খরচে খাওয়া দাওয়া সহ মানুষের নানা প্রয়োজন যোগান দেয় স্টেশন বা ওই চত্বরের ছোট ছোট দোকান। নির্বিচারে হকার উচ্ছেদকে নানা আড়ম্বরে যারা সমর্থন করছেন, তারা বিমানবন্দরের মতো দামে জলের বোতল বা 1 কাপ চা কিনতে হলে তাদের পর্তায় পোষাবে কিনা, এটাও অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার। স্যার, এখানে আলোচনা হয়েছে, কিন্তু আমার মনে হয় এটা উল্লেখ করা প্রয়োজন। এর আগে বলেছেন যিনি একজন বক্তা, আমি শুনছিলাম, তিনি বলেছেন এবং কথাটা একেবারে কারেক্ট। আমি সংশোধনীয় দিয়েছি, মাননীয় রাজ্যপালের যে বক্তব্য, সেই রাজ্যপালের বক্তব্যে যেহেতু এটা গণতন্ত্রের পীঠস্থান, এখানে আমরা গণতান্ত্রিক যে আমাদের রাজ্যের সর্বোচ্চ জায়গা, এবং গণতন্ত্রের ক্ষেত্রে গণতন্ত্র হচ্ছে ব্যাটল অফ আইডিয়াস, গণতন্ত্র ব্যাটল অফ আইডিয়াস। এবার এই ব্যাটল অফ আইডিয়াসের ক্ষেত্রে স্যার ছাত্র আন্দোলনের একটা অবিংশবাদী ভূমিকা রয়েছে। এখানে অশোক দা এখানে এখন নেই, অশোক দেব আমাদের রাজ্যের ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতা ছিলেন। এখানে তাপস দা রয়েছেন, আমি ক্লাস 5-6 থেকে যখন কাগজ পড়তে দেখেছি, তাপস দা রাজ্যের ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ছাত্র আন্দোলনের প্রোডাক্ট। এখানে সজল আছে কিনা? হ্যাঁ, সজল আছে। আমরা সমসাময়িক, সজল আমার থেকে একটু সিনিয়র, আমরা ছাত্র আন্দোলনের প্রোডাক্ট। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই যে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে যাওয়া, এটা গণতন্ত্রের জন্য কখনো কাম্য নয়। ছাত্র সংসদ নির্বাচন অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা হওয়া উচিত। বহু বছর আগে পৃথিবীর দুজন শ্রেষ্ঠ মনীষী, তারা না আজকে আমরা তো দায় দিচ্ছি, তো সেই দায় আছে বলেই তো এতভাবে পরাজিত হয়েছে। ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করাটা গণতন্ত্রের জন্য কাম্য নয়। পৃথিবীর দুজন শ্রেষ্ঠ মনীষী নিজেদের মধ্যে আলোচনা করতে গিয়ে ছাত্র আন্দোলন সম্পর্কে আলোচনা করেছিলেন যে এটা কি, ছাত্র আন্দোলন আসলে কি। তারা বলেছিলেন যে এটা একটা ব্যাটল অফ আইডিয়াস, এবং এই ব্যাটল অফ আইডিয়াস এর কথা বলতে বলতে একথা উল্লেখিত হয়েছিল যে দ্য আইডিয়াস অফ দ্য রুলিং ক্লাস ইন এভরি এপোক আর দ্য রুলিং আইডিয়াস, দ্য ক্লাস which has at its disposal the means of mental production in turns controls the means of material production. এখন ছাত্র আন্দোলনের যে প্রয়োজনীয়তা, এটা এনশিওর করাটা খুব প্রয়োজন। সরকার, আমি মাননীয় রাজ্যপালের অভিভাষণে এই কথাটা থাকলে স্যার ভালো হতো।
রাজ্যপাল যে তিনি যে অভিভাষণ দিয়েছেন সেই অভিভাষণের মধ্যে আমি সরকারকে অনুরোধ করব আপনার মাধ্যমে এই বিষয়ে দেখবার জন্য। স্যার, এখানে আমরা যখন আলাপ আলোচনা করছি, এখন আমাদের দেশে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির রমরমা খুবই বেশি, এবং বিশেষ করে আমি এই কথা এই কারণে উল্লেখ করছি যে 18ই জানুয়ারি 1862 12 জন সদস্যকে নিয়ে বেঙ্গল প্রেসিডেন্সির লেজিসলেটিভ কাউন্সিল যাত্রা শুরু করেছিল। এটাই ভারতবর্ষের প্রথম লেজিসলেটিভ কাউন্সিল, 12 জন মেম্বার, 18ই জানুয়ারি 1862। এখন স্যার এই কথাটা এই কারণে উল্লেখ করতে হচ্ছে যে সাম্প্রতিক সময়ে এই যে সুরাবর্দির নাম পাল্টে গোপাল মুখার্জির নামে রাস্তার নামকরণ জানিয়ে নানান চর্চা চলছে। এখন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কি বলছে জানি না, ইতিহাসের একনিষ্ঠ একজন ছাত্র হিসেবে আমার মনে হয় হাউসের মধ্যে আমার এটা বলা দরকার, এই যে বুচার অফ বেঙ্গল হুসেন সুরাবর্দিকে সমর্থনের কোনো প্রশ্ন ওঠে না। এবং এই হাউসে দাঁড়িয়ে হুসেন সুরাবর্দি তিনি যে দুহাতে সংশয়াতীতভাবে 1946-এর দাঙ্গার রক্ত যে তার হাতে লেগেছিল তাই হাউসে রেকর্ডেড রয়েছে। আমি স্যার এই হাউসের রেকর্ড দেখছিলাম, এই হাউসের মেম্বার জ্যোতি বসু তিনি এই হাউসে বলেছিলেন, জ্যোতি বসুর বক্তব্য অনুযায়ী, যে অন্তত 20,000 মানুষের মৃত্যু ঘটেছিল বুচার অফ বেঙ্গলের হাতে। কিন্তু সমস্যা হচ্ছে স্যার, ইতিহাসের বিকৃতি ঘটালে যে সমস্যা তৈরি হয়, যে এই যে সুরাবর্দি এভিনিউর নামকরণের প্রস্তাব যখন আসে, এটা ঘুরছিল যে না ওই হুসেন সুরাবর্দি নয়, হাসান সুরাবর্দির নামে রাস্তা হয়নি। সুরাবর্দি এভিনিউর নামকরণের প্রস্তাব যখন আসে তখন হাসান সুরাবর্দি শুধু জীবিত ছিলেন তাই নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ারেও আসন ছিলেন। আসলে রাস্তাটির নামকরণ হয় হাসান সুরাবর্দির বাবা মৌলানা সুরাবর্দির নামে। কলকাতা পুরসভায় স্যার, কলকাতা পুরসভার প্রাক্তন মহানাগরিক আছেন, 1933 সালের মার্চ মাসের 8 তারিখ কলকাতা পুরসভার অধিবেশনে নবনির্মিত এই রাস্তাটির নাম সুরাবর্দি এভিনিউর প্রস্তাব হয়, এবং প্রস্তাব করেছিলেন একজন দাপুটে কাউন্সিলর, এক ব্রাহ্মণ সন্তান শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়। আমি মিউনিসিপ্যালিটির রেকর্ড ঘেটে দেখছিলাম, রেকর্ডে লেখা রয়েছে স্যার, কোট, that the new 100-feet road constructed by the CIT from Park Circus to the junction with Koshaipara Lane lying to the north of the park be called Suravardi Avenue, unquote. He said that this should be in compliance with the unanimous desire of the local public and in recognition of the vast scholarship and erudition, deep piety and sanctity character of the illustrious Maulana Suravardi, unquote. স্যার এই কথা আমি এই কারণে তুলছি এখানে স্যার এই যে বাড়িতে আমরা বসে রয়েছি, জুলাই মাসের 9 তারিখ 1928 সালে স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন, বাংলার গভর্নর, সেই ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন এই বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ঘটনাচক্রে স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন তিনি এই বিধানসভার উদ্বোধন করেছিলেন টাউন হল থেকে। এই বিধানসভা ভবনে আমাদের এই লেজিসলেটিভ এখানে চলে আসে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ। জুলাই মাসের 9 তারিখ 1928-এ ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়, আর ফেব্রুয়ারির 9 তারিখ 1931-এ টাউন হল থেকে এই বিল্ডিং এ শিফট হয়। এখন স্যার আমাদের গেটের বাইরে ঢোকার সময় দুটো ফলকই রয়েছে, ঝাপসা হয়ে গেছে, কিন্তু দুটোতেই স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসনের নাম রয়েছে। এখন স্যার আমি ব্যক্তিগতভাবে স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসনকে সমর্থন করি না। তিনি একজন অত্যন্ত যাকে বলে অপ্রেসার, তিনি গভর্নর জেনারেল ছিলেন, এবং এতটাই তার অপারেশন ছিল যে বিনা দাস ফেব্রুয়ারি মাসের 6 তারিখ 1932 কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে 21 বছরের বিনা দাস রিভলভার লুকিয়ে নিয়ে গিয়ে স্ট্যানলি জ্যাকসনের উদ্দেশ্যে 5টা গুলি করেছিল। কিন্তু স্ট্যানলি জ্যাকসন তিনি অত্যন্ত বিখ্যাত টেস্ট খেলোয়াড় ছিলেন, 5টা শুধু অ্যাশেজে সেঞ্চুরি ছিল। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার যে অ্যাশেজ সিরিজ তাতে স্ট্যানলি জ্যাকসন 5টা সেঞ্চুরি করেছিলেন, এবং বাংলায় গভর্নর হয়ে আসার আগেও তিনি সেঞ্চুরি করেন। এবার স্ট্যানলি জ্যাকসনকে যে গুলি করা হয় 5টা গুলি স্ট্যানলি জ্যাকসন ডাক করে নিয়েছিলেন। কিন্তু তাতে স্যার আমি যদি এখন বলি যে এই বিধানসভা থেকে স্ট্যানলি জ্যাকসনের নাম মুছে দিতে হবে, তাহলে স্যার ইতিহাসের বিকৃতি হবে। স্ট্যানলি জ্যাকসনকে আমরা পছন্দ করি না, স্ট্যানলি জ্যাকসন একজন অপ্রেসার, কিন্তু ইতিহাস তো এভাবে মুছে দেওয়া যায় না স্যার। এখন স্যার বাংলার যারা প্রধানমন্ত্রী ছিলেন, ঘটনাচক্রে আমি একজনের নাম উল্লেখ করব, তখন বাংলার প্রিমিয়ার বা প্রধানমন্ত্রী বলা হতো, শেরে বাঙ্গাল AK ফজলুল হক। এখন AK ফজলুল হক স্যার আমি গেটে দেখছিলাম 1937 থেকে 1941
আমি এই 4 বছরের কথা স্যার এই জন্য বলছি, 37 থেকে 41, কারণ 41-এ রবীন্দ্রনাথ মারা যান। 37 থেকে 41 এই 4 বছরে ফজলুল হক একাধিকবার রবীন্দ্রনাথের সঙ্গে তিনি মিটিং করেন, এবং সরকার যখন পরিচালিত হয়, সেই সরকার গভর্নমেন্ট, যে বাংলার গভর্নমেন্ট, রেগুলারলি ইন্টারেক্টেড উইথ বিশ্বভারতী। সরকারের বিভিন্ন নীতির প্রশ্নে রবীন্দ্রনাথের মতামত নেওয়ার জন্য তারা চেষ্টা করেন। তো এই ইতিহাস স্যার, এখন ফজলুল হকের ধর্ম কি, এই দিয়ে তো ফজলুল হকের নাম বদলে দেওয়া যেতে পারে না, ইতিহাস চেঞ্জ করা যায় না স্যার। সৈয়দ নওশের আলী, সৈয়দ নওশের আলী কক্ষ যে রয়েছে, ইনি ফজলুল হক মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন এবং তারপর স্পিকার হয়েছিলেন স্যার, এই চেয়ারেই বসতেন। তো নওশের আলী, দেশ যখন ভাগ হয়, নওশের আলী সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি ভারতবর্ষে থেকে যাবেন। নওশের আলী ভারতবর্ষে থেকে যান। ব্যক্তিগতভাবে আমার থেকে অনেক বড় এক ভদ্রলোক, তিনি নওশের আলীর নাতি ছিলেন, মারা গিয়েছেন, সেই হায়দার আকবর খান রণ। আজকে এখানে বক্তব্য রাখতে গিয়ে আমি রণ ভাইকে স্মরণ করছি, কারণ রণ ভাইয়ের থেকে শোনা, এই যে কাটা তার দেশভাগ, উনি রণ ভাইরা চলে যান, নওশের আলী থেকে গেছিলেন। তার মেয়ের ছেলে হায়দার আকবর খান রণ একটা কারণে তার পাসপোর্ট সেই সময় সিজ হয়ে যাওয়ার ফলে তিনি একবার নওশের আলী কক্ষে আসতে চেয়েছিলেন, কিন্তু এই কাটা তারের মধ্যেকার যে সমস্যা, তিনি কোনোদিন নওশের আলী কক্ষে আসতে পারেননি। তো স্যার, এই ইতিহাস যদি আমরা বাদ দিতে চেষ্টা করি তাহলে সমস্যা হবে স্যার। গোপাল মুখার্জির নামে রাস্তার নামকরণ নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা তো স্যার বউবাজার রিজিয়ন বা অন্য জায়গায় হতে পারত। সেটা ঘটনাচক্রে কেন হচ্ছে একটা এক্সিস্টিং রাস্তার নাম চেঞ্জ করে হলো স্যার, এটা একটা বড় প্রশ্ন। এখন স্যার, এত বড় ম্যান্ডেট নিয়ে সরকার এসেছে, এত বড় ম্যান্ডেট নিয়ে যে সরকার এসেছে, সেই সরকারের কাছে সহিষ্ণুতা, সেই সহিষ্ণুতা বা টলারেন্স, আমরা ইনটলারেন্ট ছিলাম, মানুষ আমাদের পরাজিত করেছেন, মানুষ আমাদের বিরুদ্ধে রায় দিয়েছেন। কিন্তু যে সরকার এত বড় ম্যান্ডেট পেয়েছে, সেই সরকারের কাছে টলারেন্স স্যার আমরা আশা করতে পারি। স্যার, আমি ডিসকভারি অফ ইন্ডিয়ায় স্যার প্যালিম্পেস্ট বলে একটা বিষয়ের উল্লেখ করা হয়েছিল। প্যালিম্পেস্ট বলে একটা বিষয়ের যে উল্লেখ রয়েছে, যখন কাগজ আবিষ্কৃত হয়নি, তখন যারা শাসক ছিলেন তারা পাথরের মধ্যে বা কাঠের মধ্যে তাদের কীর্তিগুলো হচ্ছে লিপিবদ্ধ করতেন। কিন্তু ভারতবর্ষ, এটা স্যার আমাদের গৌরবের বিষয়, পৃথিবীর একমাত্র চলমান সভ্যতা হচ্ছে ভারতবর্ষের সভ্যতা। এটা আমাদের কথা নয়, বিবিসির এপিক হিস্ট্রি বলছে যে অনলি কন্টিনিউইং সিভিলাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড। এবার এই কন্টিনিউইং সিভিলাইজেশন স্যার, আমাদের এই সিভিলাইজেশনে কোনো শাসকই সবকিছু মুছে দিতে পারেননি। প্যালিম্পেস্টে সবকিছু থেকে গেছে, এটা মোছা যায় না। এটাই আমাদের সভ্যতার, আমাদের যে সভ্যতা। ধরুন আমাদের যে নালন্দা বিশ্ববিদ্যালয় বখতিয়ার খিলজি ধ্বংস করেছিলেন। বখতিয়ার খিলজির আক্রমণে নালন্দা ধ্বংস হয়েছিল। নালন্দা ছিল সেন্টার অফ এক্সেলেন্স, সেন্টার অফ লার্নিং, এবং যখন নালন্দা সেন্টার অফ লার্নিং ছিল, বখতিয়ার খিলজি নালন্দা আক্রমণ করার আগে পর্যন্ত গোটা দেশের এবং পৃথিবীর অন্যতম চর্চার কেন্দ্র। ওখান থেকেই স্যার জিরো আবিষ্কার হয়েছিল। কিন্তু এই যে বখতিয়ার খিলজিরা এসে ইনটলারেন্স তৈরি করলেন, এই কেন্দ্র শিফটেড হয়ে গেল অন্যদিকে। আজ যদি পৃথিবীতে শূন্য নিয়ে চর্চা হয়, শূন্য নিয়ে চর্চা হলে সবাই বলে এটা আরবরা আবিষ্কার করেছে। The zero numerical has been invented by the Arabs, they are given that credit. কিন্তু আসলে এবার এই যে শূন্য যে আবিষ্কৃত হয়েছিল স্যার, এই যে শূন্য আবিষ্কৃত হলো, যারা আবিষ্কার করেছিলেন স্যার, তারা ধর্মে বিশ্বাস করতেন না, তারা নাস্তিক ছিলেন। কিন্তু সেই সময় সমস্ত কিছু যখন রিলিজিয়াস প্লেনের মধ্যে দিয়ে পরিচালিত হলো, যারা হচ্ছে ধর্মে বিশ্বাসী ছিলেন, সেই ধরনের ম্যাথমেটিশিয়ানরা, তারা হচ্ছে স্যার ইনফিনিটি আবিষ্কার করেছিলেন। তাহলে নাস্তিকরা শূন্য আবিষ্কার করেছিলেন, যারা ধর্মে বিশ্বাস করেন সেই আস্তিকরা ইনফিনিটি আবিষ্কার করেছিলেন। ম্যাথমেটিক্সে জিরো অ্যান্ড ইনফিনিটি ক্যানট বি সেপারেটেড স্যার। এটাই ভারতবর্ষ, ইউনিটি অফ অপোজিটস। সেই ইউনিটি অফ অপোজিটসকে রক্ষা করবার দাবি তোলা এই হাউসে কোনো অপরাধ নয় স্যার। আমি স্যার একটা বইয়ের কথা এখানে উল্লেখ করব। বিখ্যাত ফরাসি লেখক, বিখ্যাত ফরাসি ইতিহাসবিদ চার্লস সেইফি এই সময়কালে একটা বই লিখেছেন, জিরো, দি অটোবায়োগ্রাফি অফ এ ডেঞ্জারাস আইডিয়া। সেখানে স্যার নটরাজের মূর্তি, শিবের তাণ্ডব, যখন পৃথিবী জুড়ে ভগবান কণা আছে কিনা, ঈশ্বর কণা আছে কিনা, সেই নিয়ে হচ্ছে চর্চা হচ্ছে, তখন নটরাজের মূর্তি স্যার
আমি আবার বলছি, সুইজারল্যান্ডের সান ল্যাবরেটরিতে ভারতবর্ষ কি উপহার দিয়েছে? ভারতবর্ষ উপহার দিয়েছে নটরাজের মূর্তি। কেন স্যার নটরাজের মূর্তি উপহার দেওয়া হলো? কারণ নটরাজ সতীর দেহ কাঁধে নিয়ে যখন তাণ্ডব করছেন, সেই তাণ্ডবটা হচ্ছে ইনফিনিটিকে রিপ্রেজেন্ট করছে। তো নটরাজ যে তাণ্ডব নাচছেন সতীর দেহ কাঁধে নিয়ে, যখন সুদর্শন চক্রে সেই দেহ খণ্ডিত হচ্ছে, বিভিন্ন সতীপীঠে গিয়ে পড়ছে, সতীপীঠ তৈরি হচ্ছে, সেই তাণ্ডবটা ইনফাইনাইট। এই যারা ম্যাথমেটিশিয়ানরা ইনফিনিটির কথা বলেছিলেন তাদের রিপ্রেজেন্ট করছে, কিন্তু তাণ্ডবটা ঘটছে একটা শূন্যর মধ্যে, জিরো অফ দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড তাণ্ডব অফ নটরাজ অফ দি মেটেরিয়াল ওয়ার্ল্ড। এই দুটো মিলিয়ে এই নিয়ে হচ্ছে আমাদের ভারতবর্ষ, ইউনিটি অফ অপোজিটস। স্যার, আমি আমার অত্যন্ত এক প্রিয় মানুষের কথা, সহিষ্ণুতার কথা বলতে গিয়ে যদি না বলি তাহলে অন্যায় হবে। আমি শাহজাদা দারাশুকোর কথা উল্লেখ করতে চাই। শাহজাদা দারাশুকো, শাহজাদা দারাশুকো, শাহজাদা দারাশুকো তিনি একটা বই লিখেছিলেন। শাহজাদা দারাশুকো একটা বই লিখেছিলেন মাজমাউল বেহরিন বলে। সেই মাজমাউল বেহরিনে শাহজাদা দারাশুকো উল্লেখ করেছিলেন যে ভারতবর্ষ, আরে কথাটা তো শুনতে হবে, আরে আপনাকে তো কথাটা শুনতে হবে। এই যে সহিষ্ণুতা, এই সহিষ্ণুতার কথা যদি আপনারা বলতে না দেন, আপনাদের সংখ্যা অনেক, অনেক, ওনাকে বলতে দিন। আপনাদের সংখ্যা আছে, আমি গলার জোরে না, আমি বসতে কেন যাবো? আরে আপনারা বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী হাউসে দাঁড়িয়ে বলেছেন যে হাউস বিলংস টু দ্য অপোজিশন। অর্ধেক সময় বিরোধীদের বলবার জন্য দিয়েছেন। আমাদের কথা তো, আমাদের কথা যদি স্যার বলতে না পারি, আমাদের কথা যদি স্যার আমরা বলতে না পারি, মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিশ্চিত করেছেন, স্বাভাবিকভাবে সেই কথা কথা যাতে আমরা বলতে পারি। প্লিজ ওনাকে বলতে দিন। অনুমতি নিয়ে আপনি যা বলছেন তো ঠিক ছিল। আপনি বাংলাদেশের কোনো নাগরিকের নাম যদি হাউসে তোলেন, বাংলাদেশের কোনো নাগরিকের নাম এই হাউসে যিনি উপস্থিত নেই তার নাম তোলা যায় না। স্যার চেয়ার সেটা এক্সপ্যান্ড করে দেবেন। আমি স্পিকার সাহেবকে বলছি, তিনি খতিয়ে দেখবেন। আপনার শাহজালাল মহোদয় সম্মানীয় ব্যক্তি হতে পারেন, আমার জানা নেই, কিন্তু তিনি বাংলাদেশের নাগরিক, অর্থাৎ ততদিনে পাকিস্তানে। অতএব সেই নাম নিয়ে এই হাউসে আলোচনা করা যায় না, এটা বিজনেস এবং রুলসের বাইরে। তো স্যার, আমি যদি কিছু ভুল বলে থাকি, আপনি খতিয়ে দেখে যদি সেটা অ্যাপ্রোপ্রিয়েট না হয় স্যার, সেটা এক্সপ্যান্ড হবে, তার মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলেনি না কেন, আমার উনি দেখবেন যদি মনে হয় এক্সপ্যান্ড করার আছে করে দেবেন, উনি যদি এক্সপ্যান্ড করার হয় এক্সপ্যান্ড করে দেবেন। আমাকে তো আমার কথাটা বলতে দিতে হবে, আমাকে তো আমার কথাটা বলতে দিতে হবে, আমাকে তো আমার কথাটা বলতে দিতে হবে। এটা এক্সামিনেশন করে যদি মনে হয় এক্সপ্যান্ড যাবে। কিন্তু এই সহিষ্ণুতা, এত বড় ম্যান্ডেট আপনাদের, এত বিপুল ভোটে জিতেছেন, এই সহিষ্ণুতা তো আপনাদের থেকে কাম্য। প্রথম দিন থেকে আপনারা বলছেন যে এই সহিষ্ণুতা আপনারা স্বাভাবিকভাবে, এটা তো আমরা দেখতে চাই স্যার। স্যার, আমি যেটা বলতে চাই, যে আমি শুরুতেও যেটা বলেছি যে গ্রেসিয়াস, হাম্বল ইন ভিক্টরি অ্যান্ড গ্রেসিয়াস ইন ডিফিট। এত বড় ম্যান্ডেট আপনারা পেয়েছেন, আমরা বিরোধীরা এটা আপনার মাধ্যমে স্যার সরকারের কাছে অনুরোধ করতে চাই। কারণ রাজ্যপালের ভাষণ তো আসলে সরকারই তৈরি করেন, এটাই ধারাবাহিকতা, এর মধ্যে কোনো মানে খারাপ কিছু নেই বা ভুল কিছু নেই, এটাই নর্মাল। আমরা স্যার আপনার মাধ্যমে, চেয়ারের মাধ্যমে, চেয়ার ইজ সুপ্রিম হিয়ার, স্যার আপনার মাধ্যমে আমরা সরকার পক্ষকে বারবার যেটা অনুরোধ করতে চাই, ধরুন এখানে অনেক এমএলএ আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সহ একাধিকবারের এমএলএ আছেন, আমাদের এদিকে বহু বিধায়করা রয়েছেন স্যার। মডেল কোড অফ কন্ডাক্ট যখন চালু হয়ে গিয়েছিল, মডেল কোড অফ কন্ডাক্ট যে সামগ্রী হচ্ছে সরকার দেয়, সেই সামগ্রী সেই সময়, মানে কম্বল তো গরমকালে দেয়া যায় না, কম্বল বিলি করা যায়নি। মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পর তখন এগুলো নির্দিষ্ট জায়গায় ছিল। বিডিওরা চিঠি দিয়েছেন, ডিএমরা চিঠি দিয়েছেন, বিধায়করা, অনেক প্রাক্তন বিধায়ক তারা হচ্ছে ডিএম কে চিঠি দিয়েছেন, ডিএম পারমিশন দিয়েছেন, ডিএম লোক পাঠিয়েছেন, বিডিও লোক পাঠিয়েছেন।
সেখানে যদি স্যার হুলিগানিজম হয়, সেখানে যদি এসে সেই জিনিস বার করবার সময় আক্রমণ হয়, এটা গণতন্ত্রের জন্য সুখকর নয়। এটা স্যার সরকারকে নিশ্চিত করতে হবে। সরকার চেয়েছে, বিধায়করা বা প্রাক্তন বিধায়করা চেয়েছেন, তাদের জিনিসটা সে দিয়ে দিচ্ছেন। সেটা দেওয়ার সময় যদি ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়, এটা সরকারকেই আমরা অনুরোধ করব আপনার মাধ্যমে স্যার এটা নিশ্চিত করার জন্য। স্যার আমি যে কথাটা বলতে চাই, আমি শেষ করব স্যার, আমি যে কথাটা বলে শেষ করতে চাই যে আমরা বারবার বলেছি, শুরুতেই বলেছি যে অপোজিশন ফর অপোজিশন সেক শুধু অপোজিশনের কাজ হতে পারে না। সরকারের যেটা ভালো, সরকার যেটা ভালো করবেন নিশ্চিতভাবে বলবো সেটা ভালো, আর সরকার যেটা ভুল করবেন বলে মনে হবে সেটা বলবো ভুল হয়েছে। এই দুটোরই অধিকার আমাদের রয়েছে। অপোজিশন ফর অপোজিশন সেক সেটা আলাদা কথা। আমরা বাজেটে নিশ্চিতভাবে বাজেট পেশ হয়েছে, বাজেট নিয়ে আমাদের বক্তব্য রয়েছে। আমরা বাজেটে যেটা পজিটিভ আছে যেটা পজিটিভ বলবো, যেগুলো নেগেটিভ আছে সরকারকে বলবো এগুলো নেগেটিভ। সরকার বলেছেন হাউস বিলংস টু দ্য অপোজিশন, অপোজিশনের এটা দায়িত্বের মধ্যে পড়ে যে এই কাজগুলো, এই যে বিরোধীকে বলতে দাও তোমার কাজের ফর্দ দিক। তো বিরোধীরা যদি বলতে না পারে, সরকার কাজ করছেন, সরকারের ভালো কাজ, আমরা বলছি সরকার ভালো কাজ করলে আমরা ভালো বলবো, কিন্তু সরকারকে 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 তো শুনতে হবে। সহিষ্ণু হয়ে সরকার যদি এই কথাগুলো না শোনেন স্যার, তাহলে সমস্যা তৈরি হবে। তাই সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমরা কোথায় ছিলাম সেটা গুরুত্বপূর্ণ নয়, সংসদীয় গণতন্ত্রে এদিক থেকে ওদিক হবে, ওদিক থেকে এদিক হবে, এটাই সংসদীয় গণতন্ত্রের নিয়ম, এটাই আমাদের দেশের পার্লামেন্টারি ডেমোক্রেসির বিউটি। স্বাভাবিকভাবে স্যার আপনার মাধ্যমে আমি যেটা বলতে চাই স্যার, যে স্যার আই ডোন্ট নো whether this regime or even in the earlier regime a chartered bureaucrat and his bootlickers, whether this regime or in the previous regime that chartered bureaucrat along with his bootlickers, I don't know whether they will try to suppress all truth by all possible means. I don't know sir whether there will be conspiracies to bury me into oblivion, but sir my voice, our voices cannot be stifled. It will rise from our breast when we feel most alone, and our heart will give it all the fire. La historia me absolverá, history will absolve me. ইতিহাস আমাকে মুক্তি দেবে। ধন্যবাদ স্যার।